আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলছি আলাপ চাইতায় আমাদের আজকের অতিথি। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির অন্দরমহলের খেলা এখন ওপেন সিক্রেটের বিষয়। এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনাটা বেশি। তবে আলোচনা যাই থাক, দুই বিদেশি শক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত 3 দিনে বাংলাদেশকে নিয়ে ঢাকায় ওয়াশিংটনে পর্দার আড়ালে বেশ কয়েকটি চমকপ্রদ বৈঠক হয়েছে। সেসব বৈঠকে যা কিছু আলোচনা হয়েছে এবং প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেগুলো দৃশ্যমান হতে শুরু করলেই আচমকা পাল্টে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে ঢাকায় কয়েক দফার বৈঠক আর বৈঠকের আলোচনার খবরগুলো হয়ে উঠেছে বারিধারার চক অব দ্য ডিপ্লোম্যাটিক জোন। 3রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও প্রতিবেশী মিয়ানমার আর এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে বৈঠক করেন। ঠিক তার পরদিনই ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। চমকপ্রদ তথ্য হলো, এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সাথে। জানা গেছে, ঢাকা থেকে ওয়াশিংটনে হওয়া সবগুলো বৈঠকের আলোচনার ইস্যু ছিল আওয়ামী লীগ, নির্বাচন, জঙ্গি আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। আর এসব বৈঠকের অ্যাকশনও শুরু হয়ে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে যে রাখাইন করিডোরের স্বপ্ন দেখেছিল আমেরিকা, সেই আমেরিকা এখন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনারের তালিকা থেকে ঝেড়ে ফেলেছে। 3রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $121 মিলিয়ন একটি সহায়তা বিল অনুমোদন করেছেন, যেটির মাধ্যমে ভারত ও থাইল্যান্ডের মধ্য দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর কাছে সহায়তা পৌঁছে যাবে। আর সেই সহায়তা নিয়ে বাংলাদেশ সীমান্তে আরো শক্তিশালী হবে আরাকান আর্মি। অন্যদিকে আগামী 2 দিনে বিদেশি বেশ কয়েকটি শক্তিশালী সংস্থা ও দেশের প্রতিনিধিরা অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাধারণত বড় কোনো ঘোষণা দেওয়ার জন্য নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের দ্বারস্থ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে বাণিজ্যিক সংঘাত নিরসন হতে যাচ্ছে চুক্তি, এমন খবরও তিনি জানিয়েছিলেন ট্রুথ সোশ্যালে পোস্ট করে। সবশেষ খবর হলো, ভারতের পণ্য আমদানিতে আরোপিত উচ্চ শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি যে খুব শিগগিরই হতে যাচ্ছে সে খবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরের আগেই বাণিজ্য শুল্ক নিয়ে দেশ দুটির মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এস জয়শঙ্কর মার্কিন মুলুকে গিয়েছিলেন রেয়ার আর্থ বা দুষ্প্রাপ্য খনিজ নিয়ে সম্মেলনে যোগ দিতে, কিন্তু সেখানে পর্দার আড়ালের বৈঠকগুলোতে আলোচনার বড় ইস্যু ছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ নিয়ে উদ্বেগ ভারতের, আর মিয়ানমার নিয়ে উৎকণ্ঠা যুক্তরাষ্ট্রের। এই উদ্বেগ আর উৎকণ্ঠা দেশ দুটির চাওয়া পাওয়ার হিসেবকে এক করে ফেলেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই চাওয়া পাওয়ার সমীকরণ ভারত ও যুক্তরাষ্ট্রকে এখন এতটাই এক করে ফেলেছে যে বাংলাদেশ ইস্যুতে এতদিন দেশ দুটির মধ্যে যে কৌশলগত দূরত্ব ছিল সেটি প্রায় দূর হয়ে গেছে। অভিন্ন স্বার্থ বাস্তবায়নে বৈঠক হয়েছে ওয়াশিংটনে, আর ওয়াশিংটন থেকে আসা নির্দেশ পৌঁছে ঢাকায় নানান জায়গায় বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন। যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারে চীনের প্রভাব কমিয়ে ওখানকার দুর্লভ খনিজে ভাগ বসাতে। তার জন্য মিয়ানমারের বিদ্রোহী শক্তিগুলোকে গত কয়েক বছর ধরে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে আসছে আমেরিকা। 2023 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএ এর অংশ হিসেবে দেশটি পাশ করে বার্মা অ্যাক্ট, যাকে বলা হয় বার্মা ইউনিফাইড থ্রো রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। এটি মূলত মিয়ানমারের এখনকার বিদ্রোহী শক্তিগুলোকে শক্তিশালী করার একটি আইনি কাঠামো। এই বার্মা অ্যাক্টের অধীনেই আমেরিকা আরাকান আর্মি সহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশ দিয়ে রাখাইন মানবিক করিডোর স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এই করিডোর দেওয়ার জন্য আদা জল খেয়ে নেমেছিল, কিন্তু বাদ সেজেছিল
বাংলাদেশের সেনাবাহিনী। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই করিডোর আর দিতে পারেনি ইউনূস প্রশাসন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আমেরিকার রাখাইন করিডোরের মাধ্যমে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে কৌশলগত বা স্ট্র্যাটেজিক পার্টনার করতে চেয়েছিল। কিন্তু গত 31 জানুয়ারি মার্কিন সিনেটে যে বিল পাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশকে এই পার্টনার করার চিন্তা বাদ দিয়েছে আমেরিকা। ওই দিন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য 121 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল অনুমোদন করে দেশটির সিনেট। ওই বিলটি 71-29 ভোটে অনুমোদিত হয় এবং 3রা ফেব্রুয়ারি 2026 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। এই বিপুল পরিমাণ সহায়তার $1 মিয়ানমারের জান্তা সরকার পাবে না, পাবে আরাকান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিলটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এতে মিয়ানমারকে প্রদত্ত সহায়তার জন্য থাইল্যান্ড এবং ভারতের রুট ব্যবহারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অথচ গত বছর আমেরিকার মাথায় ছিল ভারত নয় বাংলাদেশের নাম। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই বিলে ভারতের নাম থাকায় এটি পরিষ্কার ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন আগের মতো নেই। বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বিলে ট্রাম্প যেদিন স্বাক্ষর করেন সেদিন ওয়াশিংটনে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্রুত উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নীরবে কূটনৈতিক আলোচনা জোরদার করছে, যেটি 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে দেশ দুটির আগের কৌশলের সম্ভাব্য পুনর্বিন্যাস বা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের আলোচনার পর চলতি সপ্তাহে ঢাকায় বেশ কিছু ক্লোজ ডোর বৈঠক হয়েছে, যেগুলো থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয় 3রা ফেব্রুয়ারি। দর্শক, 2রা ফেব্রুয়ারির ভিডিওতে এই বৈঠকের খবর জানিয়েছিলাম। জানা গেছে বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল 3টি: 1 বাংলাদেশ, 2 মিয়ানমার এবং সবশেষ এই দেশ দুটিকে ঘিরে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা। দর্শক, 2025 সালের 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর একটি যৌথ ঘোষণা প্রকাশিত হয়েছিল। সে ঘোষণায় বলা হয়েছিল, ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতের চাওয়াকে প্রাধান্য দিবে যুক্তরাষ্ট্র। জয়শঙ্কর ও মার্কো রুবিওর বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ এশীয় অঞ্চলে মিয়ানমার ইস্যুতে যুক্তরাষ্ট্রের আর বাংলাদেশ ইস্যুতে ভারতের স্বার্থকে প্রাধান্য দিবে দেশ দুটি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর থেকে এই অঞ্চলে ব্যাকফুটে আছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সরকারের শীর্ষ মহল থেকে ভারত বিরোধী প্রচারণা তীব্র হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। ভারত সরাসরি নাম না বললেও আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বেশ কয়েকবার বলেছিল। আবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এমন অভিযোগ ভারত থেকে করা হয়েছে। একই অভিযোগের কথা আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও করে প্রচারিত হয়েছে। চমকপ্রদ হলো, ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ঢাকার তৎপরতা বেড়েছে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, 4 ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকার বারিধারার ভারতীয় হাই কমিশনে গিয়ে হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন। খবরটিতে বলা হয়েছে, কূটনৈতিক মহলে এই বৈঠকের সময় এবং ক্রম নির্ধারণের বিষয়টি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। আরো চমক জায়গা নিয়ে খবর হলো, এই বৈঠকটির কয়েক ঘন্টা আগে ব্রেন্ট আলাদা বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সাথে। বৈঠকটি গুলশানের বাসায় অনুষ্ঠিত হয়। ব্যাক টু ব্যাক এই ধরনের বৈঠকে কূটনৈতিক পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একই দিনে মার্কিন রাষ্ট্রদূতের তারেক রহমানের পরিবারের সাথে এবং ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি বাংলাদেশ, দেশটির নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন কৌশল বাস্তবায়নের শুরু হতে পারে, যেখানে দেশ দুটি সব অনিশ্চয়তা দূর করে ফেলতে চাইছে। এই বৈঠকগুলোতে বাংলাদেশের জঙ্গি তৎপরতা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, নির্বাচনের সকল দলকে সমান সুযোগ না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। টাইমস অব বাংলাদেশের খবরে
আরো বলা হয়েছে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না পাওয়া একটি সূত্র জানায়, বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা একাধিক প্ল্যাটফর্মে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারত তার অগ্রাধিকারের উপর জোর দিবে এবং ওভারল্যাপিং লক্ষ্য অর্জনের জন্য যেখানে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে রাখা হবে। কূটনৈতিক একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগ ও নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি 6 ও 7 ফেব্রুয়ারি ইইউ এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং দেশের প্রতিনিধিদের সাথে কথা বলবে। 7 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে। এসব বৈঠকের পর পরিস্থিতির নাটকীয় মোড় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, এমন মন্তব্য করেছেন ওই বৈঠকে থাকবেন এমন একজন প্রতিনিধি। ওই প্রতিনিধি বলেছেন, ওই বৈঠকগুলো সফল হলে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো মিছিলের খবর গণমাধ্যমে দেখতে পাওয়া যাবে। সূত্রগুলো বলছে, এসব বৈঠকের খবর সরকার এবং সরকারের মিত্র অন্য রাজনৈতিক দলগুলো জানে, কিন্তু এখন তাদের আর কিছু করার নেই, কারণ সরকারের কয়েকজন উপদেষ্টা এবং 2টি মিত্র দলের উপর পশ্চিমাদের আস্থার লেশ মাত্র নেই। মার্কিন মূল্যকে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর পাওয়ার পর 2রা ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় ছুটে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে কোনো কুল কিনারা করতে পারেননি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। 2025 সালের 13ই নভেম্বর পত্রিকার পাতার বড় শিরোনাম ছিল, গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাটি বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের 13ই জানুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, বিএনপি হ্যাঁ বা না ভোটের ফ্যাকড়ায় থাকবে না। যদিও এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে প্রচার চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু এর মধ্যে আকস্মিক অবস্থান পাল্টালেন তারেক রহমান। 23শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান তিনি। তারেক রহমানের এমন নতুন অবস্থানের পরদিনই টিপ্পনি কাটেন জামাত ইসলামের আমির, বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ধাক্কা খেলো যে ধাক্কা তারেক রহমান হুট করে উন্মুক্ত জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করলেন? এই প্রশ্ন তৈরি হয়েছে খোদ দলটির ভেতরেই। আবার তারেক রহমান এমন সময় হ্যাঁতে ভোট দিতে বললেন যেদিন নির্বাচন কমিশনের হুঙ্কারে অধ্যাপক ইউনূস আর আলী রিয়াজদের অবস্থা কোণঠাসা হয়ে পড়ে। তাহলে কি ডক্টর ইউনূস ও তার বাহিনীকে রক্ষা করতেই তারেক রহমানের এমন অবস্থান, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সংস্কারের নামে বহু নাটকের পর যখন আলী রিয়াজের ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে, তখন বিএনপি ছিল নাখোশ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা কোনো ধরনের রাগ ঢাক না রেখে তখন বলেছিলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদের নামে প্রতারণা করেছে। দলটির মহাসচিব বলেছিলেন, বিএনপি নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে তারা বিস্মিত। বিশ্লেষকরা মনে করেন, স্পষ্টতই বিএনপিকে হাইকোর্ট দেখানোর পরও শুধু নির্বাচনের আশায় দলটি জুলাই সনদে স্বাক্ষর করে এবং জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপির বেশি আগ্রহ ছিল। এই জুলাই সনদের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। এবারে প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এই গণভোট। নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নিজেদের পছন্দসই দলগুলোকে নিয়ে জুলাই সনদ করেছে, আবার সেই দলগুলো নোট অফ ডিসেন্ট গুলো সরকার পাত্তাই দেয়নি। তা সত্ত্বেও সরকারের চেষ্টা হলো এটা নিশ্চিত করা তারাই দুনিয়ার সেরা সংস্কার করেছে। সরকারের সাথে তাদের 2 মিত্র জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার শুরু করে। তবে আনুষ্ঠানিক প্রচারে 30শে জানুয়ারির আগ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি। উল্টো বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে। যদিও দলের কিছু কিছু নীতি নির্ধারক জানিয়েছিলেন দলটির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে, এমনকি দলের শীর্ষ নেতারাও গণভোটের প্রচারণায় কেন যাচ্ছেন না তা পরিষ্কার করেছেন। 12ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। গণভোটের বিরুদ্ধে
এর চেয়ে বড় বক্তব্যটি দিয়েছিলেন খোদ দলটির চেয়ারপারসন তারেক রহমানই। 13ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেদিন তিনি বলেছিলেন, এই সময়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেছিলেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে আমরা দেখি দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে প্রায় সম পরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষির কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে তারেক রহমান হঠাৎ করে নিজের অবস্থান পাল্টান। গত 30শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই সনদকে সম্মান করতে হবে, সেজন্য ধানের শীষ যেমন সিল মারার পাশাপাশি হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি। তারেক রহমান এমন আকস্মিক প্রচারে বিষয়টি নিয়ে বিএনপির ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনা হয়। জামাত ও এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রথম দিন থেকে প্রচার শুরু করেছিল। 22শে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেদিন সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় আরো 6টি নির্বাচনী জনসভা করেন তিনি। এসব সভায় বিএনপির পক্ষ থেকে গণভোটের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানা গেছে। এরপরেও তিনি দেশব্যাপী যেসব প্রচার সভা করেছিলেন, 30শে জানুয়ারির আগে কোনোটি হ্যাঁ বা না এর পক্ষে কোনো কথা বলেননি। অন্যদিকে 22শে জানুয়ারি রাজধানীর মিরপুরে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন জোট নির্বাচনী জনসভা করে। সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনগণকে অনুরোধ করেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারের জন্য 238টি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছে এনসিপি। প্রশ্ন উঠেছে, তারেক রহমান হঠাৎ করে নির্বাচনী জনসভায় হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন কেন, যেখানে দলটির সিনিয়র নেতারা স্পষ্টতই গণভোট নিয়ে কৌশলী হওয়ার চেষ্টায় ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমান যেদিন হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন তার আগের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে সরকার নিজে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে আইনের ভুল ব্যাখ্যা দিতেও পিছু পা হয়নি। তা নিয়ে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বিপত্তি বাধে নির্বাচন কমিশনের একটি চিঠিতে। 29শে জানুয়ারি তারা সরকারকে দেওয়া চিঠিতে দিয়েছে মহাহংকার। ওই চিঠিতে নির্বাচন কমিশন বলছে, হ্যাঁ বা না এর পক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের চিঠি সরকার অবস্থানকে নড়বড়ে করে দেয়। সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে ভয় ঢুকেছে। রোববার আদালত খুললে সরকার এমন বেআইনি কাজ নিয়ে রিট দায়ের হতে পারে। আর এই আইনি কাজে বিএনপিপন্থী আইনজীবীদের থাকার আশঙ্কা করছে সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে, অধ্যাপক আলী রিয়াজ সহ সরকার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সামাল দিতে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে। মিত্র কয়েকটি দলের সুপারিশ ছিল, বিএনপিকে হ্যাঁ ভোটের পক্ষে নামাতে না পারলে সরকারের মিশন হ্যাঁ ভোট বেচতে যাবে। সেক্ষেত্রে বড় ধরনের কারচুপি ছাড়া হ্যাঁ জয়ের কোনো আশাই দেখেন না সরকারের মিত্ররা। কারণ এরই মধ্যে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে না ভোটের পক্ষে নেমেছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভোটের মাঠে একটি বড় শক্তি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। নো ভোট নো ভোটের প্রচারে নেমেছে দলটি। তারপরও দলটির সমর্থক যারা ভোট দিতে যাবে বা যেতে বাধ্য হবে, তারা না ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে না ভোটের প্রচারের পর হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে যাওয়ায় সরকারের চোখে শস্য ফুল দেখতে পায়। প্রশ্ন হলো যে তারেক রহমানের কাছে গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার মুখে হঠাৎ হ্যাঁ ভোটের পক্ষে কথা শোনা গেল কেন? বিএনপির সিনিয়র দুজন নেতা মনে করেন বিষয়টি সহজেই বোঝা যায় যদি আপনি গত 18 মাসে তারেক রহমানের সিদ্ধান্তগুলো দেখেন। নির্বাচনের জন্য তারেক রহমান সরকারের বহু সিদ্ধান্ত মেনে নিয়েছেন, যেগুলো প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল। এমনকি দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মব সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানকে কখনোই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি।
সূত্রগুলো বলছে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে বলা হয়েছে সরকার অন্য দুই মিত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি এই বিষয়ে নিশ্চুপ আছে, এমনকি কোথাও কোথাও বিরোধিতা করছে। আর তাতে মানুষের কাছে বার্তা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে কিংবা গণভোটের পক্ষে নয়। সরকার এমন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সব রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয় তাহলে গণভোটের প্রয়োজন কি। তবে সরকার উচ্চ পর্যায় থেকে বিএনপিকে জানানো হয় বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে না নামলে অন্য দুই মিত্র নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন হুমকিতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি নির্বাচনের আশায় সরকারের বহু অনৈতিক ও বেআইনি প্রস্তাব এরই মধ্যে মেনে নেয়া তারেক রহমান পড়েন বিপাকে। সরকার যে তারেক রহমানকে একটি ধাক্কা দিয়েছেন সেটি আবার কৌশলে বলেও ফেলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 31শে জানুয়ারি কেরানীগঞ্জে শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। পরিষ্কারভাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কিসের? এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এরই বলে ছালার নাম বাবাজি। এ জাতীয় যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। বিএনপির সূত্রগুলো বলছে যে ধাক্কাতেই তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলুক না কেন, বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকে দলটির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত ছিল জুলাই শরৎ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। এ কারণে দলের ভিতরে হতাশা তৈরি হয়। তাই গণভোটকে অগ্রাধিকার তালিকার একেবারে নিচের দিকে রাখার পরিকল্পনা নিয়েছিল দলটি। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছেন, দল যদি হ্যাঁ ভোটকে সমর্থন করে তাহলে জনগণ এবং প্রতিদ্বন্দ্বীরা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আর যদি তারা না ভোটের জন্য প্রচারণা চালায় তাহলে এটি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালানোর অন্যান্য দলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই পরিস্থিতিতে দলটি প্রাথমিকভাবে ঠিক করেছিল গণভোটে কোন দিকে ভোট দিতে হবে এ নিয়ে সমর্থকদের কোনো নির্দেশনাই দেবে না। দলটির সূত্রগুলো বলছে, দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার আসন সহ কমপক্ষে 100টি আসন আছে যেখানে বিএনপি প্রার্থীদের জিততে হলে আওয়ামী লীগের ভোট দরকার। আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে হওয়ায় এসব আসনের প্রার্থীরা এখন তারেক রহমানের বক্তব্যের পর ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলে কেউ কথা বলবেন এটা অসম্ভব। কিন্তু তারেক রহমান সরকার ও সরকারের দুই মিত্রের চাপে সরাসরি হ্যাঁর পক্ষে অবস্থান নেয় বহু আসনে পরিস্থিতি পাল্টে যেতে পারে। তেমন হলে বিএনপির অবস্থা 1991 সালে আওয়ামী লীগের মতো যে হতে পারে তার শঙ্কা আরো বাড়ছে। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।